স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে পিএইচপি অন্যদৃষ্টিতে। আমরা আজকে এই অনুষ্ঠানের সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটি বড় বিষয়, সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে সন্ত্রাস বেড়েছে, খুন বেড়েছে এবং অস্ত্র উদ্ধার বেড়েছে। সম্প্রতি যদি কয়েকটি ঘটনা আমরা একটু পর্যালোচনা করে দেখি, যে নুরুল ইসলাম ফারুকীর হত্যা এবং পাশাপাশি অন্যান্য যে হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি তো আছে, পাশাপাশি বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার সাতছড়ি থেকে, যেখানে আগেও একবার উদ্ধার হয়েছিল এবং অনেকেই জানেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য এই অস্ত্রগুলো এসছিল বা ব্যবহৃত হচ্ছিল বা ব্যবহৃত হয়েছে অতীতে, এরকম অনেক বিশ্লেষণ আছে। কিন্তু এই যে বিষয়গুলো, আমরা আসলে কোন একটি পরিস্থিতিতে আছে, কি ধরনের জঙ্গিবাদের মধ্যে আছে, অস্ত্রের মধ্যে আছে এবং কি ধরনের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আছে, আমি কথা বলবো। আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমার পাশেই জনাব শাহরিয়ার কবির, তিনি সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা, একই সঙ্গে ভারপ্রাপ্ত সভাপতি ৭১-এর ঘাতকতলা নির্মূল কমিটির আছেন কমোডর ইশফাক ইলাহি, তিনি একজন দেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। জনাব শাহরিয়ার কবির, আমরা এই অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে অতীত আলাপ করেছি, কিন্তু হঠাৎ করে গত সপ্তাহখানেক ধরে যদি বেশ কিছু ঘটনা দেখি, নুরুল ইসলাম ফারুকী, তিনি একজন চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক এবং একটি বিশ্বাসের ধারণ করেন তিনি একটি জায়গা, যেমন এটা, পাশাপাশি তার হত্যাটির ভয়াবহতা বা নৃশংসতা এটি সবাইকে কিন্তু খুব আলোড়িত করছে। এবং সামগ্রিক সময়ে আরো কিছু ঘটনা, যদি সর্বশেষ আজকের ঘটনাটাই বলি, যে পরিমাণ অস্ত্র উদ্ধার হচ্ছে, এগুলো হয়তো অনেক দিনের পুরনো জমা করা অস্ত্র, কিন্তু বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের ভূখণ্ডে এই যে অস্ত্রের চালান, অস্ত্রের থাকা, অস্ত্রের ব্যবহার, এই সব বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষকে বেশ উদ্বিগ্ন করে তুলছে। সমস্যাটা হচ্ছে আমাদের যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিযুক্ত কর্মকর্তারা, তারা এই বিষয়গুলোকে একেবারে আইন শৃঙ্খলা জনিত সমস্যা, সন্ত্রাসের ব্যাপার এইভাবে দেখেন। এই সন্ত্রাসের যে একটা রাজনীতি আছে, এই সন্ত্রাসের যে একটা দর্শন আছে, তারা কিন্তু এভাবে দেখেন না পুরোটাকেই। আপনি একেবারে, আমি এগুলোকে এখনকার কথা বলছি কেন, যে গত মাসে আপনি দেখলেন 15 আগস্টের বিভিন্ন আলোচনাতে 21 আগস্টের ঘটনা নিয়ে আলোচনা হলো, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ব্যাপারটা কি হয়েছে, যে তদন্ত হয়েছে, চার্জশিট হয়েছে, আত্মস্বীকৃত কতগুলো খুনিকে আপনি, ঠিক আছে, দণ্ড দেওয়া হলো, ফাঁসিও হলো, কিন্তু এই হত্যার যে রাজনীতিটা ছিল, এই হত্যার যে দর্শনটা ছিল অপরাধের এবং তাদের যে নেপথ্য কুশীলবরা, এগুলো কিন্তু কোনো কিছুই সব ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে, অধরা থেকে গেছে। 21 আগস্ট নিয়েও 21 আগস্টের মামলাটা কি হচ্ছে এখন? তো প্রধানমন্ত্রী তিনি তখনও আওয়ামী লীগের সভাপতি এবং বিরোধী দলের নেতা, এই ষড়যন্ত্রের তারা কি করছেন? 21 আগস্টের মামলাটা হচ্ছে হত্যা এবং অস্ত্র, বেআইনি অস্ত্র ব্যবহার করা হয়েছে, অস্ত্র এবং হত্যার, এর সঙ্গে যে রাজনীতির যে একটা জড়িত রয়েছে, এই রাজনীতির যে একটা দর্শন আছে। আপনি মাওলানা ফারুকের কথাটা ধরুন, এটাও একটা নিছক একটা হত্যাকাণ্ড হিসেবে তদন্ত হচ্ছে। এখন মাওলানা ফারুকের তো একটা রাজনৈতিক দর্শন আছে, তার রাজনৈতিক প্রতিপক্ষ আছে। এরা কারা? জামাত যখন থেকে আত্মপ্রকাশ করে 1979 সালে, তারপর আপনার সবচেয়ে বড় যেটা নৃশংস হামলাটি, সেটা ঘটেছিল আপনাদের চট্টগ্রামে, এই এদেরই ইসলামী ছাত্র সেনার উপর, এবং সেটা বিচিত্রে আমরা বড় একটা রিপোর্ট করেছিলাম। ছাত্র সেনার কর্মী সে নামাজ পড়া অবস্থাতে সেজদাতে গেছে, তখন তাকে শিবিরের এরা কুপিয়ে হত্যা করেছে নৃশংসভাবে। এই যে গলা কাটা কুপিয়ে হত্যা করে, এটা তো জামাতের পদ্ধতি যেটা হচ্ছে, এটাকে সঙ্গে যদি আপনি জামাতকে না ধরেন, এবং এই যে অস্ত্র যেটা আজকেও যেটা উদ্ধার হচ্ছে, এর সঙ্গে 10 ট্রাকের ব্যাপারে আপনি কোথায় জামাতের নাম এসছে, কোথায় আইএস এর নাম এসছে? জামাতের মতিউর রহমান নিজামীর মন্ত্রী হিসেবে দল হিসেবে তো আসছে না। নিজামী যেহেতু মন্ত্রী হিসেবে তার দায় তিনি এড়াতে পারেন, কিন্তু নিজামীর তো একটা দল আছে, নিজামীর দলের একটা দর্শন আছে, যে মদদিবাদ আমরা যেটাকে বলছি। এই দর্শনের ভিত্তিটাই হচ্ছে যে ফাসিবাদ, নাৎসিবাদ। তারা প্রতিপক্ষকে হত্যার জন্য যা কিছু তারা করতে পারে। আমি জাস্ট আপনাকে যদি সাপ্লিমেন্ট, আজকে ইসলামী ছাত্র সেনার এক নেতার একটা ইন্টারভিউ আমি টেলিভিশন পর্দা দেখছিলাম, তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উল্লাস প্রকাশ করেছে এরকম লোকও আছে, তাদের কাছে সেই ডকুমেন্টগুলো আছে। স্বাভাবিক। আপনারা, এটা কি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর হয়নি? এটা কি 21 আগস্টের পর হয়নি? তখন তো ক্ষমতার শীর্ষে থেকে বলা হয়েছে, ঠাট্টা মস্করা করা হয়েছে, যে শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগে করে আরজেস গ্রেনেড নিয়ে গেছেন, না হলে তিনি বাঁচলেন কি করে? এইগুলো তো হচ্ছে তাদের পদ্ধতি, তাদের কৌশল, তারা এগুলো করে। কিন্তু আমাদের কথা হচ্ছে, যারা এই মামলাগুলো তদন্ত করেন, পুলিশ গ্রেফতার করছে, র্যাব গ্রেফতার করছে, সন্ত্রাসীদের ধরছে, এবং এটার সাফল্যটাকে আমরা অস্বীকার করব না, খাটো করে দেখব না। এবং কদিন আগে জামাতের এক নেতাও বলেছেন যে 2009 সাল থেকে শুরু করে এ পর্যন্ত
1 লাখের ওপর জামাত এবং জঙ্গি গ্রেফতার করেছিল সরকার, এবং 95,000 জেল থেকে বেরিয়ে গেছে, বাকি 5,000 বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া রয়েছে। গ্রেফতার করা হচ্ছে, জেলে নিচ্ছে, দুর্বল একটা চার্জশিট তৈরি করছেন, জামিন হয়ে যাচ্ছে, আবার তারা ফিরে এসে এখানে করছে। এটা ওই যে টেলিভিশন আমরা টম এন্ড জেরির কার্টুন দেখি না, ঠিক একদম ঠিক আমার কাছে মনে হয় যে ওই কার্টুনের মতন। বিষয়টাকে কখন আমরা জাতীয় নিরাপত্তা, এবং এই যে আজকের যে ঘটনা, এটা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। ওই আঞ্চলিক নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার মানচিত্রে যখন এই ঘটনাগুলোকে স্থাপন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আরো আসবো যে পেছনে রাজনীতি এবং অন্যান্য বিষয়গুলো জানার জন্য। কমরেড শফিক ইলাহী, আমরা কি এটিগুলোকে নিছকই একটি সন্ত্রাসী ঘটনা দেখব, না এর পেছনে পলিটিক্যাল ফিলসফি আছে, দর্শন আছে, রাজনীতি আছে? সেই বিষয়টা কখনো আমরা বিবেচনা করে নাই। আমরা খালি পুলিশ দিয়ে একটা আইন শৃঙ্খলার বিষয় এবং এটিকে সেইভাবে দমন করতে হবে, বিষয়টা এইভাবেই দেখি। আমি শাহরিয়ার কবির ভাইয়ের সাথে একমত হব এই জন্য যে প্রাথমিকভাবে আমরা এটাকে আইন শৃঙ্খলার একটা রক্ষার ব্যাপার হিসেবেই আমরা দেখে আসছি। যদিও আমি বলবো যে আমাদের সিভিল সোসাইটিতে বা ইভেন একাডেমিক সার্কেলেও, এবং সেখানে কোনো কোনো সময় সরকারের পার্টিসিপেশনও ছিল, যেখানে আমরা বলেছি যে না, এটা একটা আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার, যার সাথে হ্যাঁ পুলিশি যে এবং আইন শৃঙ্খলাকারী বাহিনীগুলোর একটা সম্পৃক্ততা থাকবেই, কিন্তু যেটা হচ্ছে আমাদের মূলত জাতির সামনে এবং বিশেষ করে আমাদের যারা নতুন প্রজন্ম আছে, ইউথের সামনে আমাদের একটা এর আইডিওলজিক্যাল যে ফাউন্ডেশন সেটা তুলে ধরতে হবে, এবং এর আমরা যেটাকে বলি কাউন্টার ন্যারেটিভ, যে এটা অন্যায়, এটা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে, এটা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে। এর পিছনে আমাদের কারা কাজ করছে, কোন আইডিওলজি কাজ করছে, সেই আইডিওলজির বিরুদ্ধে আমাদের কি করা উচিত, এই ধরনের একটা প্রোগ্রাম সরকার থেকে অনেক সময় করা হয়েছে, কিন্তু এগুলো নিছক একটা লোক দেখানো। যেমন ধরুন আপনার, আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজকে প্রায় 10-11 বছর ধরে আছি, মানে প্রত্যেক মাসে 2 মাস পর পর একটা করে রিপোর্ট আসে, আমাদেরকে একটা রিপোর্ট সাবমিট করতে হয় যে আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজে জঙ্গিবাদ বিরোধী কি কার্যক্রম করেছেন। তো আমরা এটা ফিল আপ করে পাঠিয়ে দিই, হ্যাঁ আমরা খুব ভালো আছি। তো কিন্তু সেখানেই দেখা যাচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে বা কলেজগুলো আছে, সেখানে পোস্টারিং হচ্ছে, সেখানে গোপন মিটিং হচ্ছে, বা সেখানে ধরাও পড়ছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ইনভলভ আছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের লোকজন মার্ডার হয়ে গেছে, এবং তারা মধ্যবিত্ত উচ্চবিত্ত ছেলেরা আছে। এবং যেটা কবির ভাই বললেন, গ্রাম পর্যায়ে তো এটা তো ছড়িয়ে গেছেই, এবং শহর গ্রাম এখন আর যে কেবল মাদ্রাসা ভিত্তিক রয়ে যায়নি, এটার অনেক উপরে চলে গেছে, এবং উইচ ইজ ভেরি ডেঞ্জারাস আমাদের সমাজের জন্য। কারণ আমরা আমাদের একটা তরুণ শ্রেণীর একটা বিরাট অংশকে আমরা হারাতে বসছি, যারা এখন আমাদের জন্য অ্যাসেট না হয়ে একটা লায়াবিলিটি হয়ে যাবে। তো এই জন্য যে ধরনের প্রোগ্রাম আমাদের হওয়া উচিত ছিল, যে ধরনের রিকগনিশন নেওয়া উচিত ছিল, সেগুলো আমাদের দেশে নাই। এবং এই অস্ত্রের কথা বললেন যে আমাদের আমরা যখন এই 20 লাখ অস্ত্রকে আমরা একটা আইন শৃঙ্খলার ইস্যু হিসেবে দেখেছি, কিন্তু এটার যে একটা আন্তর্জাতিক পরিমণ্ডল আছে, যদিও প্রাথমিক পর্যায়ে এসেছিল যে আইএসআই বা পাকিস্তানি ইনভলভমেন্ট, কিন্তু যখন আপনি শাস্তির পর্যায়ে গেলেন তখন এই কথাগুলো আসলে এর পিছনে যে রাজনৈতিক ছত্রছায়া এরা কাজ করেছে কিনা। আপনি কি মনে করেন একজন উইং কমান্ডার বা একজন ব্রিগেডিয়ার আপনার বিদেশ থেকে অস্ত্র এনে আমাদের দিয়ে নিয়ে যেতে পারবে উইদাউট সাপোর্ট ফ্রম দ্য স্টেট মেশিনারি? উইং কমান্ডার যে লিয়াকত, তার টেস্টিমনি যেটা বেরিয়েছে, আইএসের সঙ্গে গুলশানে কোন বাড়িতে পাকিস্তানে মিটিং হয়েছে, কুয়েতে মিটিং হয়েছে, এগুলো তো তিনি তো বলেছেন, এগুলো জিজ্ঞাসাবাদ। এই যে এয়ারওয়াই টেলিভিশন, এটা তো একটা এয়ারওয়াই টেলিভিশন ইউনোদের, এই যে এখন পাকিস্তানে যে তাহেরুল কাদরি, এরা দে আর অল ইনভলভ ইন দিস। তো এইগুলো রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভীষণ বড় হুমকি, এবং এটাকে আমাদেরকে স্বীকার করেই নিতে হবে যে কেবলমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা হবে না। এবং আইন শৃঙ্খলা বাহিনীরও আমি বলবো যে সিরিয়াস আপনার আছে, শর্টফল আছে, যেটা খুব পরিষ্কার হয়েছিল যখন ময়মনসিংহ থেকে তারা 3 জন পালিয়ে গেল, এবং পুলিশ এখন তার মধ্যে 2 জন বলা হলো যে রেড অ্যালার্ট হয়ে গেছে, সব সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে, এবং আমরা খুব শীঘ্রই তাদের ধরে ফেলবো। এখন আস্তে আস্তে মানুষের হিউম্যান এখন মেমোরি থেকে তারা ডিসঅ্যাপিয়ার করে গেছে, দে মাইট বি হিয়ার,
দে মাইট বি এই ঢাকা শহরেই হয়তো আছে বা বিদেশ চলে গেছে বা কোথাও আছে, তারা তো আছে। একজন ধরা পড়লো হু কুড হ্যাভ বিন খুব ইম্পর্টেন্ট একটা সাক্ষী হতে পারত, তো উইদিন 48 আওয়ার্স সে নাকি ক্রস ফায়ারে মরে গেল। তো আমাদের ওই লিঙ্কটা নষ্ট হয়ে গেল। কিভাবে তারা বেরিয়ে আসছে, এবং দেখা গেছে পরিষ্কার যে বেশ কিছু বাইরের সাহায্য ছাড়া এটা ঘটতো না, তাই না? তাদের ওই হোল গাড়িতেই অ্যাম্বুশ হয়েছিল। তার অর্থ হচ্ছে তাদের সমর্থনকারী তারা এই আমাদের সমাজেই আছে এবং তারা ভালোভাবেই আছে। এমনকি ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরেও যে তারা অনুপ্রবেশ করে নাই, সেটাও আমরা আমি আসছি আপনার কাছে আবার। একটা জিনিস যেন শারীরিক একটু আপনি একটু আগে বলছিলেন, যদি এই সন্ত্রাসের রাজনৈতিক দিকটি বা ফিলোসফির দিকটি যদি কখনো বিবেচনা করা না হয়, তাহলে এটি কিন্তু কখনোই কমানো যাবে না। সেটাই তো আমরা বলছি। আপনি গত বছর ধরুন এই যে হেফাজত জামাতের যে মহাতাণ্ডবের ঘটনা ঘটল 5ই মে, আমরা তো সবাই দেখলাম বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা রাজধানী ঢাকাতে ঘটতে পারে আমাদের ধারণার বাইরে, এটা কল্পনাতীত ব্যাপার। পরদিন প্রধানমন্ত্রী বললেন হেফাজত জামাতকে আর ছাড় দেওয়া হবে না, গ্রেফতার করা হলো, প্রচুর গ্রেফতার হয়েছে। এখন যদি আমি প্রশ্ন করি, 1 বছর তো পার হয়ে গেছে, এই মামলাগুলো কোন পর্যায়ে আছে? গ্রেফতার তারা বেশিরভাগ তো জামিন, এখন বোধহয় 5-6 জন আছে জেলখানাতে, বাকি সবাই জামিন পেয়ে গেছে। যারা আছে তারাও হয়তো যে কোনো সময় পাবে। কিন্তু মামলাগুলোতে যখন হচ্ছে সেখানে আমাদের আইনি সমস্যা না আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, আমাদের দৃষ্টিভঙ্গি, সামগ্রিক যে নিরাপত্তার দৃষ্টিভঙ্গি, ওটাই বললাম। আমি তো বহু জায়গায় এটা বলছি যে আপনি ধরুন ভারতেও যেটা আছে যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোর উপরে একটা কাউন্টার ইন্টেলিজেন্স যেটা আমরা বলছি, আমেরিকাতে আছে, আমাদের এখানে নেই। গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই, তাদের মধ্যে তথ্যের আদান প্রদান হয় না। বরং অনেক সময় একটা, আপনি ভালো বলতে পারবেন যে একটা প্রতিযোগিতা তাদের মধ্যে, কে কত গোপন করতে পারবে কার কাছে তথ্য। কিন্তু এটাকে সামগ্রিকভাবে যে এটার যে একটা মনিটরিং এর ব্যাপার আছে, সমন্বয়ের যে ব্যাপার আছে। আর দ্বিতীয় কথায় আমি ওদেরকেও যে পুলিশ বা র্যাবকে যে ব্লেম করব, সেটাও গত বছরের যে তাণ্ডব দেখে জামাতিরা তো একটা যুদ্ধ করছে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে, সশস্ত্র যুদ্ধ, এবং যে সমস্ত অস্ত্র ব্যবহার হচ্ছে এবং আজকেও যেগুলো ধরা পড়ছে এগুলো তো যুদ্ধের অস্ত্র। এরা কি যুদ্ধের অস্ত্রগুলো? আমি একটা জিনিস, আমরা যারা সাধারণ মানুষ তাদের কাছে কিছু প্রশ্ন, যে এই যুদ্ধের অস্ত্র 7 ছড়ির বাগানে গিয়ে শুয়ে আছে, এটা কোত্থেকে আসলো, কে আনলো, কারা আনলো, এইসব কোন ইনভেস্টিগেশন নাই। খালি আমরা ছবি দিয়ে ব্যাপক একটা ক্রিমিনালকে আমি ছবির মধ্যে দিয়ে দিলাম, একটা মাঠ পর্যায়ের কর্মী, কয়েকটা মাঠ, তাও নাই এখন তো পাওয়া যাচ্ছে পরিত্যক্ত। যে ধরনের অস্ত্র আসছে এবং এর আগে 20 ট্রাক অস্ত্র যেটা, এটা তো হাইলি সফিস্টিকেটেড। আমি মনে করি যে এগুলো ভারতে পাচারের জন্যই আসছিল, বাংলাদেশ ব্যবহার হচ্ছিল একটা ট্রানজিট। কিন্তু এগুলো তো সবই আমাদের হচ্ছে আমাদের অ্যানালাইসিস, কিন্তু বাট হোয়ার ইজ দ্য ফ্যাক্ট? ফ্যাক্ট তো ওইটাই যে আমাদের ওই একটা পিরিয়ডে, ওই পিরিয়ডটাতে বাংলাদেশের সত্যি নিরাপত্তা ভীষণ প্রশ্নের সম্মুখীন হয়েছিল। ওই পিরিয়ডে যখন আমরা পাকিস্তানের একটা এজেন্ট হিসাবে এজেন্সি নিয়ে এখানে কাজ করছিলাম, এবং এই অস্ত্রগুলো আসছিল, এমন একটা ধারণা দেওয়া হয়েছিল যে ভারতের যদি এই ব্যস্ত রাখা যায়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের যেসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে এদেরকে যদি বিজি রাখা যায়, তাহলে প্রেশারটা পাকিস্তানের উপরে কমবে। এবং সেই কাজ আমরা কেন করতে যাব, সেই কাজ বাংলাদেশ কেন করতে হবে? অর্থাৎ এমন একটা ইনফ্লুয়েন্স তাদের এখানে ছিল যে তাদের হয়ে আমাদের এজেন্সিরা কাজ করেছে, মানে আইএসআই এজেন্সি হয়ে আমাদের জামাত বিএনপি ক্ষমতায় এসে। কিন্তু আমি আপনি যেটা বলছেন, কিন্তু সেই জিনিসটার তো কোনো তদন্ত হলো না, সেটার তো কোনো বিচার হলো না। আমি এটা সবসময় বলেছি যে যখনই আমাদের যে কোনো তদন্ত আইএসআই যখন নাম আসবে সবকিছু ফ্রিজ হয়ে যাবে, না আর ফার্দার যাওয়া যাবে না। সিআই এর নাম যখন আসবে সবকিছু থেমে যাবে, আর এগোনো যাবে না। কেন বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সিআইএ, আইএসআই, যেটা পশ্চিমা গবেষকরা, আমাদের কথা বাদ দিন, পশ্চিমা গবেষকরা যেগুলো লিখেছেন, লরেন্স লিপশুজ বলেন, এল খতিব বলেন, ম্যাসকার্নাস বলেন, অনেকেই এটা নিয়ে লিখেছেন কিভাবে বঙ্গবন্ধুর, এটা খালি তো বঙ্গবন্ধু না, তখন যে একের পর এক তৃতীয় বিশ্বের নেতাদেরকে হত্যা করা হচ্ছে, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী নেতাদের, আলেমদেরকে মারা হচ্ছে, লুমুম্বাকে মারা হচ্ছে, বঙ্গবন্ধুকে মারা হচ্ছে। তো এগুলো তো আসছে না, যে কারণে এবারও আমরা বারবার বলেছি, প্রত্যেকবারই বলছি যে ওই যে হাইকোর্ট একটা পর্যবেক্ষণ দিয়েছিল বঙ্গবন্ধুর হত্যার মামলায়, যে এখানে ওই মাঠ পর্যায়ের যারা আত্মস্বীকৃত খুনি তাদেরকে আপনি তো শাস্তি দিলেন, কিন্তু নেপথ্যের কুশীলব করা,
এইটা তো প্রকাশ করতে হবে জাতির সামনে, কিন্তু না হলে সেটার ব্যাপারে তো ষড়যন্ত্র কারো আপনি কোনো বন্ধ করতে উদ্যোগ পারবেন নেই, না। সেটার ব্যাপারে এবং এই কারণেই দেখবেন এই যে জঙ্গিদের আস্তানা থেকে যতগুলো কাগজপত্র দলিল বেরোচ্ছে হিট লিস্ট, প্রত্যেকটা হিট লিস্টের 1 নম্বর নাম শেখ হাসিনা। ওইটা তো চলছে, ধারাবাহিকভাবে চলছে। এবং তাকে আমি এখন সেটাই বলছি যে রবীন্দ্রনাথের সেই গল্পের মতন শেখ হাসিনাকে এখন জীবন দিয়ে, সন্ত্রাসীদের হাতে জীবন দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশে সন্ত্রাসী আছে। নইলে 15ই আগস্ট সম্পর্কেও যখন আমরা আলোচনা করছি বিভিন্ন টক শোতে, গণমাধ্যমে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে দায়িত্বে যারা বড় বড় কর্মকর্তারা, গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে গত 6 বছরে ওই 3 জন জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ছাড়া আর বাংলাদেশে কোনো জঙ্গি সন্ত্রাসের ঘটনা ঘটেনি। তা আমি বললাম যে তাহলে 2013 সালে যে আমরা দেখলাম 28শে ফেব্রুয়ারি থেকে এবারে নির্বাচন পর্যন্ত এগুলো আসমান থেকে জিনভূত নেমে এসে এগুলো করেছিল, এখানকার জঙ্গিরা এখানে যুক্ত ছিল না। তো প্রশ্নটা হচ্ছে এরকম একটি পরিস্থিতি যেখানে আরো ভয়ঙ্কর এই কারণে যে পরিস্থিতির ভয়াবহতাটা নট রিকগনাইজড। পলিসি অফ ডিনায়াল, যেটাকে আমার অসুখ আছে শরীরে, আমি বলছি না আমার অসুখ নেই, এটা তো আরো খারাপ অবস্থা। এবং অ্যাকচুয়ালি এর ফল সত্যি খুব ভয়াবহ হবে। এবং আপনি জানেন যে এখন যে আন্তর্জাতিক ভাবে যে জঙ্গিবাদ, ইসলামিক জঙ্গিবাদ যেভাবে বাড়ছে, এবং আপনি জানেন যে এখন লেটেস্ট সেদিন একটা আর্টিকেল বললাম, স্টেট এজ এ টেরোরিজম এজ এ স্টেট, ফর দ্য ফার্স্ট টাইম তারা একটা রাষ্ট্র, এবং সেই রাষ্ট্র বাংলাদেশ, আয়তন বাংলাদেশ থেকে অনেক বেশি বড়, মানে সিরিয়া থেকে নিয়ে ইরাক পর্যন্ত মাঝামাঝি অবস্থা, এবং সেটা তারা রিক্রুট করছে সারা পৃথিবী থেকে। এভরিবডি ইজ ওয়েলকাম। এবং আমি মনে করেন আমি ডাইরেক্টলি ওখানে যদি নাও যেতে পারি, আমি সৌদি গেলাম, সৌদি থেকে আমাকে পাস করে কিভাবে যেতে হবে সেগুলো সব চ্যানেল করা আছে। তো এখন হবে কি যে অনেকে গেছে, তো এখনো একদম 100% বাংলাদেশি এখনো পাওয়া যায়নি, বাট বাংলাদেশি অরিজিন ব্রিটেনে বসবাসকারী, কানাডায় বসবাসকারী বাংলাদেশি পাওয়া যায়নি। আমি আপনাকে একটু বলি, আমি সম্প্রতি এটা নিয়ে একটু ইনভেস্টিগেট করতে গিয়ে মালিতে যে ফরাসি সৈন্যরা করলো আল কায়দার বিরুদ্ধে, সেখানে 8 জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন, আল কায়দার সদস্য। এবং যদিও বাংলাদেশ তাদেরকে স্বীকার করছে না যে তারা বাংলাদেশের নাগরিক, লাশটা পড়ে আছে। ফরাসি সরকার বারবার চিঠি দিচ্ছে বাংলাদেশ সরকারকে যে তারা, তাদের প্রমাণে জানা গেছে এরা বাংলাদেশের নাগরিক, তুমি তাদের কি করবা জানাও। কিন্তু বাংলাদেশ ডিজোন করছে, বিকজ এটা ওন করলে আবার এটা ডিজোন করার তো কোনো কারণ নেই, যুক্তি নেই। কারণ আফগান যুদ্ধের সময় থেকেই বাংলাদেশের জামাত এখান থেকে রিক্রুট করে তো নিয়েছে, এবং তখনই আমাদের আফগান যুদ্ধ কেন, আরেকটু দূরে যান না, আপনি যদি প্যালেস্টাইন যুদ্ধের সময়, তাদের তো একটা সমিতি আছে বাংলাদেশে যে প্যালেস্টাইন প্রত্যাবাসিত মুক্তিযোদ্ধা সমিতি, এরকম একটা অ্যাসোসিয়েশনই আছে। সেখানে যেটা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা, এবং আল কায়দার সঙ্গে প্যালেস্টাইনের এটা আবার ইন্টারন্যাশনাল আল কায়দার মতন ওরকম কোনো ব্যাপার নেই। সেখানে গেছে অনেকে মুক্তিযুদ্ধের পর অনেকে মনে করেছে এটা স্বাধীনতার জন্য যুদ্ধ করতে যাচ্ছে, কিন্তু আল কায়দার ব্যাপারটা কিন্তু প্যালেস্টাইনিয়ান লিবারেশন ওয়াজ ভেরি ভেরি সেকুলার। হ্যাঁ, আমি প্যালেস্টাইনের ব্যাপারটাকে আল কায়দার সঙ্গে এক করে দেখতে চাই এই জন্য যে আল কায়দার সেটা হচ্ছে, এটা হচ্ছে একেবারেই সন্ত্রাস, এবং তার সঙ্গে এখন আইএস এর যে ব্যাপারটা হচ্ছে, এগুলো আল কায়দা এবং এরা এটা একেবারেই টেরর একটা ইসে, এবং এর সঙ্গে জামাত অনেক আগে থেকে যুক্ত। যারা ওই সময় যুদ্ধ করতে গেছিল তারা তো ফিরে এসছে, এখানে আবার নতুন করে রিক্রুট করে। কিন্তু আইএসটা হঠাৎ করে কোত্থেকে আসলো? কারণ এর নাম তো খুব বেশি শোনা যায়নি। এটা প্রথমে তো এই ইয়ের জন্য সিরিয়াতে যে হচ্ছিল, সিভিল ওয়ার হচ্ছিল, তার ডিফারেন্ট ফ্যাকশনের মধ্যে একটা ফ্যাকশন এই আল নুসরা, উইচ ইজ আল কায়দার, আর আইএস হচ্ছে সৌদি ওয়াহাবি ফাউন্ডেড একটা অর্গানাইজেশন, যেটা ইনিশিয়ালি ফান্ডেড, played and even supplied weapons by the Americans. But they are known as the most rich organization. Yes, এই যে কারণ টাকা সংগঠন, এমনকি সৌদি সরকারও যদি টাকা না দেয়, there are অনেক ডোনেশনস যাচ্ছে নানান জায়গাতে। হয়তো সাপোর্টার আছে যারা ভাবছে যে এভাবেই একটা ইসলামিক স্টেট গড়ে তোলা যাবে, এবং যে ধরনের নৃশংসতা তারা করছে, আপনার কাছে নৃশংসতা, আমার কাছে নৃশংসতা, অনেকের কাছে এইটাই জাস্টিফাইড হচ্ছে। এবং এইটাই ভয়ঙ্কর জিনিস যে মানুষ কিভাবে সাইকোলজিক্যালি তারা এই পরিবর্তনটা তারা অ্যাকসেপ্ট করে নেয় এবং এমনকি ওয়েলকাম করতে পারে। তো এমন ধরেন একজন ব্রিটিশ নাগরিক, সে ওখানকার স্কুলে গেছে, ওখানে বড় হয়েছে, অর্থনৈতিকভাবে কোনোদিন কষ্টের মধ্যে ছিল না, কিন্তু সেও
এই ধরনের Ideological আকর্ষণে চলে যাচ্ছে। 19বিংশ শতাব্দীর অ্যানার্কিস্ট যে আন্দোলন ছিল তারই আরো অনেক বড় রূপ একটা জিনিস আমি সাহেব আমাদের সময় বেশিক্ষণ নেই, আমি একটু আপনাকে, আমরা বাংলাদেশে এখন মোটামুটি একটা আত্মতৃপ্তিতে আছি যে দেশে এখন কোনো জঙ্গিবাদ নেই, কিছু নেই, সব নিয়ন্ত্রণে সরকারের, কিছুই জামাতও খুব সাইজড, বিএনপি তো যদিও তারা বলছে না তারা সংকটে নেই, বাংলাদেশ সংকটে আছে, গতকাল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে এরকম অ্যানালাইসিস হচ্ছে বিএনপিও সংকটে, ফলে সরকারের মধ্যে একটা চরম আত্মতৃপ্তি আছে। জামাতের ব্যাপারে এই বিভ্রান্তিটা সবসময় না, কিন্তু আমি ওই জায়গাটা আমার প্রশ্নটি আপনার কাছে যে বাংলাদেশের যে এই যে দৃশ্যমান রাজনীতির বাইরেও আরেকটি রাজনীতি সক্রিয় আছে, আমরা সেটাই বলছি। কদিন আগে একটা এখানকার জাতীয় দৈনিকও খুব আত্মতৃপ্তির সঙ্গে লিখলো জামাত শেষ হয়ে গেছে, যে এই কেন্দ্রের নেতাদের হিসাব দিতে সব জেলে চলে গেছে, আত্মগোপনে আছে। আর সেটা তো আপনার প্রকাশ্য জামাতকে দেখছেন। জামাতের তো একটা আন্ডারগ্রাউন্ড নেতৃত্ব আছে, যেটা স্টালিনের আমলে কমিউনিস্ট পার্টি যেভাবে ফাংশন করত, ওপেন ফেস আন্ডারগ্রাউন্ড ফেস যেটা, সেটা তো সম্পূর্ণ যদি তাই না হয় তারা উপজেলাতে 50টা উপজেলা কি করে পেল? না 50টা উপজেলা, এবং সেখানে আপনি খবর নেন ওই যে তৃণমূল পর্যায়ে, কালকে আমাদের নির্মূল কমিটির এক লোকাল লিডার বলছিলেন, বলে বিএনপি তো প্রোটেকশন দিচ্ছে, এখন আওয়ামী লীগের মধ্যে তাদের যে পেনিট্রেশন, আওয়ামী লীগের লোকাল নেতা বলছে রাত্রে অসুবিধা হলে চলে আসবেন, আমার বাড়িতে থাকবেন, পুলিশ তো দাওয়া করছে। এখন সে যদি ওই লোকাল আওয়ামী লীগ নেতার বাড়িতে আশ্রয় নেয়, পুলিশের সাধ্য কি তাকে গ্রেফতার করে? এগুলো যেটা হচ্ছে, তারা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কটা তাকে একদম আনটাচ থেকে গেছে। হেফাজতের বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখন যেটা হচ্ছে হেফাজত বন্ধ হয়ে গেছে, কোনো অ্যাকশন নেই। আমরা তো তদন্ত করছি, মাদ্রাসায় তদন্ত করছি, গ্রামে গ্রামে জামাতের পার্টিকুলারলি মেয়েরা এখনো যেভাবে ওই যে বোরখা পরে ঘরে ঘরে যাচ্ছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কোন রাজনৈতিক দল চিন্তা করতে পারেন না, কমিউনিস্ট পার্টি, যে এরকম একটা অর্গানাইজেশনাল নেটওয়ার্ক এত ঝড়ঝাপটার পরও তাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটা একবার সম্পূর্ণ অব্যাহত রয়েছে। এবং জামাতের রাজনীতি বাংলাদেশে যতদিন থাকবে, জামাতে ইসলাম দল হিসেবে যতদিন থাকবে, এই সন্ত্রাস, এই সহিংসতা বন্ধ হবে না। ইশফাকুল্লাহ, আমি একটু জানতে চাই আপনার কাছে, আমরা খুবই এরকম একটা পারসেপশন পাবলিকের মধ্যে যে বাংলাদেশে এখন জেএমবি নেই, অন্যান্য জঙ্গি সংগঠনগুলো নেই, কিন্তু আসলে কি তাই? না, আত্মতৃপ্তির যে কথাটা যেটা বললেন, আত্মতৃপ্তির তো যথেষ্ট গ্রাউন্ড আছে ইন দ্য আদার ফর্মস। যেমন অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন হয়েছে, স্বাস্থ্যের গত কয়েক বছরে এটা ভিজিবল প্রোগ্রেস হয়েছে, যার জন্য সেটা জঙ্গিবাদের ব্যাপারে। কিন্তু এই জঙ্গিবাদ একই সঙ্গে ঠিক একইভাবে জঙ্গিবাদও বাড়ছে, এই জন্য যে যেটা বললাম যে আমাদের এর পিছনে যে গ্রামীণ, শহর পর্যায়ে, গ্রাম পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে যে ধরনের সংগঠন থাকা উচিত, ওই যেটা শাহরিয়ার ভাই বললেন, বাসায় বাসায় যে তারা প্রচার করছে, মহল্লায় মহল্লায় প্রচার করছে, ওয়াজ নসিহতের মাধ্যমে তাদের ভাবধারা প্রচার হচ্ছে, ক্যাসেটের মাধ্যমে হচ্ছে, ভিডিওর মাধ্যমে হচ্ছে, ইউটিউবের মাধ্যমে, এর কিন্তু কোনো কাউন্টার ন্যারেটিভ, আমরা যদিও ওনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বা আমরা কিছু কিছু সিভিল অর্গানাইজেশন, বাট এটা ওদের তুলনায় কিছুই না। সুতরাং ওদের পেনিট্রেটিং পাওয়ার অনেক বেশি। এবং একটা হতে পারতো আমাদের যে চিরকালের যে ইসলাম এখানে, যেটা ওই ফারুকি সাহেবরা যাদের যে তারা একটা সংগঠন দাঁড়াতে পারত, কিন্তু তারা দাঁড়িয়েছেও, কিন্তু ইটস নট, মানে এটা যখন যে ধরনের শক্তি তাদের হওয়া উচিত ছিল সেটা অতটুকু শক্তি তাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট। কিন্তু আমি সেদিন টেলিভিশনে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নেতার বক্তব্য শুনছিলাম, তারা বলছেন যে আপনারা কাজ করছেন একটা সেকুলার বাংলাদেশের জন্য, একটা জামাতের বিরুদ্ধে একটা মতবাদ তৈরির জন্য, কিন্তু আপনারা 100 জনে বললে যেটি হবে না, আমাদের একজন বললে তার চেয়ে বেশি এটা অবশ্যই ইফেক্টিভ হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মানে আমাদের ব্যাপারটা সেই অর্থে গুরুত্ব পায় না। না, আমরা সেটাই বলছি যে এই যে আমাদের যে সুফি ইসলাম, যে ইসলামের ধারাবাহিকতা যেটা বলছি, উদারনৈতিক ইসলাম, সেখানে ইসলামিক চিন্তাবিদদেরকে, আলেমদেরকে সেখানে কাজে লাগাতে হবে, তাদেরকে জামাতের বিরুদ্ধে সরকারি উদ্যোগে সেভাবে কথা সমর্থন দিয়ে তাদেরকে মাঠে নামাতে হবে। এখন তারা যতটুকু করছেন তাদের নিজেদের তাগিদে তারা করছেন, কিন্তু সেখানে কিন্তু রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা নেই। আমরা তো আমাদের অবস্থান থেকে করছি, সংবিধান নিয়ে ধর্মনিরপেক্ষতার একটা অবস্থা, কিন্তু এটা যে আন ইসলামিক ব্যাপার, সম্পূর্ণভাবে ইসলামের খেলাফ, বিরুদ্ধে, এইটা তো একজন আলেমকে বলতে হবে, কিন্তু তারা কি সেই সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছেন? সেখানে হচ্ছে আমার সরকারি বলি শেষ আমাদের যে কওমি মাদ্রাসার কথা বাদই দিলাম, এমনকি আলিয়া মাদ্রাসায়
মানে আলিম ফাজিল ইয়েতে যেসব টেক্সট বুক পড়ানো হয় এর একটা লিস্ট আমি পেয়েছিলাম। এর মধ্যে একটা বইও অরিজিনালি কোনো বাঙালির লেখা নয়, সবকিছুই ওই আপনার দেওবন্দ বা ওই মধ্য প্রাচ্যের কারো লেখা, কেবলমাত্র বাংলা ট্রান্সলেশন। এবং এই ট্রান্সলেশন তাহলে হচ্ছে যে আমাদের নিজেদের যে চিন্তাধারা যেটার সাথে বাংলাদেশ এবং বাঙালি জাতির সাথে সমন্বয় করে যে ধরনের লেখা উচিত ছিল, আনফরচুনেটলি কেউ হয়তো লিখেছে কিন্তু সেগুলো আবার পাঠ্যতে যায় না। ইউনো দি বোর্ড ইজ কন্ট্রোল। খুবই দুঃখজনক যে এমনকি যে মাদ্রাসা বোর্ডেও আপনার পেনিট্রেশন করা ইভেন এই আওয়ামী লীগ সরকারের পক্ষে অত্যন্ত কঠিন হয়েছে, যে ওখানে কোনো কিছু ভেঙে ঢুকে পড়া। সুপ্রিয় দর্শক, আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেকদিন আলোচনা করি এবং সামগ্রিক অর্থে হয়তো কেউ কেউ এই নিয়ে আত্মতৃপ্তিতেও ভুগতে পারেন যে দেশে এখন জঙ্গিবাদের সেই অর্থে দৃশ্যমান কোনো বিস্তার নেই। কিন্তু কখনো কখনো এটি স্ফুলিঙ্গের মতো আমাদের কাছে দেখা যায় যখন ফারুকির মতো একটি ঘটনা ঘটে। এটা এবং অন্যান্য যে ঘটনাগুলো সামগ্রিক অর্থে সন্ত্রাসের যদি চেহারাটা দেখি বা জঙ্গিবাদের ঘটনাটা দেখি, অস্ত্রের ব্যাপারটা দেখি, আজকেও যদি আমরা দেখি যে সাতছড়িতে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, নিশ্চয়ই এগুলো বাংলাদেশের ভিতর দিয়েই গেছে এবং যাচ্ছে, এবং কত গেছে তার কোনো পরিসংখ্যান নেই। বিষয়টা এটাই যে আমরা হয়তো সারফেসে অনেক কিছু দেখছি না, বাট নেপথ্যে যে কত কাজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তার কিছু উদাহরণ আমাদের সম্মানিত অতিথিরা দিলেন। বিষয়টা হচ্ছে আমরা যদি সত্যিকার অর্থে পুরো জায়গাটাকে অ্যাড্রেস করতে না পারি, সামান্য কিছু বিষয় নিয়ে আত্মতৃপ্তিতে ভুগে বোধহয় আমাদের লাভ হবে না। এটা আমাদের সেই বিষয়টাকেই অ্যাড্রেস করতে হবে, যেটি জনাব শাহরিয়ার কবির শুরুতে বলছিলেন যে সন্ত্রাস জঙ্গিবাদের শুধু এটাকে সন্ত্রাস হিসেবে দেখলে হবে না, এর রাজনীতিটা, এর ফিলোসফিটা, দর্শনটা, এটাকে যদি আমরা অ্যাড্রেস না করি, শুধুমাত্র আইন শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টাকে দেখলে এই সমস্যার কোনোদিন আমরা সমাধান করতে পারবো না। শাহরিয়ার কবির এবং কমরেড ইশফাক এলাহী, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আলোচনার সাথে। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকুন সবাই।